এই তিন উপদেষ্টার নেতৃত্বে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। পরে একটা আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিপাটটা সবই যাবে, শূন্য হাতে বাড়ি ফিরবেন। বাংলাদেশের নির্বাচন ঠেকিয়ে দিতে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদেরই কেউ কেউ সক্রিয় ভূমিকা রাখছেন এমন সন্দেহ, এমন কানাঘুষো, এমন জল্পনা যখন মাসের পর মাস ধরে ছিল এবং বিএনপির রাজনীতিবিদ, বিএনপি সংশ্লিষ্ট বুদ্ধিজীবীদের একটা অংশ তো বটেই, এমনকি হাদির হত্যাকাণ্ডের পর হাদির পরিবারের সদস্যরা, তার ভাই জনসভায় দাঁড়িয়ে বলেছেন উপদেষ্টাদের কেউ কেউ এই হত্যাকাণ্ডে জড়িত। হাদির হত্যাকাণ্ডের পর যে ভয়াবহ হামলার ঘটনা ঘটলো প্রথম আলো ডেইলি স্টারে, তারপর নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেছেন যে উপদেষ্টাদের কারো কারো জ্ঞাতসারেই তারা জানতেন, এরপরেও সরকারই এমন ভাঙচুর, এমন অগ্নিকাণ্ড ঘন্টার পর ঘন্টা ঘটতে দিয়েছে। এসব বলবার পরেও কারা ঠিক এই ঘটনাগুলো ঘটিয়ে আসছিল তা সম্পর্কে খুব স্বাভাবিকভাবেই ইউনূস সরকার যতদিন ক্ষমতায় ততদিন বাংলাদেশের সংবাদ মাধ্যম মুখ খোলেনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম এমন কোনো প্রতিবেদন ছাপেনি, কিন্তু এই সাহস প্রথম করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন। তারা সরাসরি লিখছে যে তিনজন উপদেষ্টা সক্রিয় ছিলেন ক্ষমতা ধরে রাখতে, কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর প্রতিবেদনটি যেভাবে লেখা হয়েছে তাতে মনে হচ্ছে এই বিস্ফোরক তথ্যে ঠাসা প্রতিবেদনটি হয়তো কয়েক পর্বে তারা ছাপবেন, এই পরিকল্পনার অন্যান্য অংশও তারা জানাবেন, কিন্তু প্রথম যে দফা তারা ছেপেছেন সেখানে তারা স্পষ্ট বলেছেন তিনজন উপদেষ্টা সক্রিয়ভাবে বাংলাদেশের নির্বাচন ঠেকিয়ে দিতে কাজ করছিলেন এবং এমনভাবে তারা ইউনূস প্রশাসনকে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর চেপে বসেছিলেন, তিনি এদের কথার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে আর পারছিলেন না। তিনজন উপদেষ্টার বাইরে আরো একজনের কথাও তারা বলেছেন। মানবজমিন পত্রিকা কিন্তু তিনজনের নাম সরাসরি উল্লেখ করে নাই, কিন্তু যেসব সূত্র তারা ধরিয়ে দিয়েছে তার মাধ্যমে যেমন কারা সেই তিন উপদেষ্টা তা স্পষ্ট হয়ে ওঠে, তেমনি মানবজমিন সূত্রে, রাজনীতিবিদদের সূত্রে, বিভিন্ন সূত্র মিলিয়ে এই তিনটি নাম সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায় এই প্রতিবেদনটি পাঠ করলে। এই প্রতিবেদনের চতুর্থ একজনের কথাও একেবারে দ্বিতীয় লাইনেই আছে। প্রতিবেদনটি শুরুই হয়েছে অন্তর্বর্তী সরকারের অন্তত তিনজন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। তারা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান এবং ফাউজুল কবির খান। এছাড়াও অন্য একজন উপদেষ্টা ছিলেন অবশ্য সুবিধাবাদী ভূমিকায়, দুপক্ষকেই খুশি রেখে সময়টা কাটিয়েছেন, তিনি বরাবরই অস্থির। এ বিষয়ে তো আমি আপনাদেরকে অসংখ্যবার বলেছি, বিশেষ করে খালেদা জিয়ার জানাজার পর যে ভীষণভাবে অস্থির হয়ে উঠেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পুরো 18 মাসই তার কেটেছে দুপক্ষকে, বিএনপি জামাত এই দুপক্ষকেই খুশি রাখতে, এবং এখন এই শেষ সময়েও তিনি যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই যাতে ক্ষমতায় লটকে যেতে পারেন সে বিষয়ে ভীষণভাবে তৎপর হয়ে উঠেছেন। কিন্তু ওই তিন উপদেষ্টার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটাকে বিলম্বিত করে দেওয়া। মানবজমিন লিখছে যে এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। লাইনে লাইনে গা শিউরে ওঠার মতো বিস্ফোরক তথ্য আছে মানবজমিনের এই খবরে। আর যদি মেলান এই ব্যক্তিদের সঙ্গে এদের কর্মকাণ্ডকে, তাহলে সম্ভবত এই প্রতিবেদনটি পাঠ আরো একটা গুরুতর অনুভূতি দেবে যে কাউকে। মানবজমিন বলছে তারা কৌশলের অংশ হিসেবে, এই তিনজন উপদেষ্টা কৌশলের অংশ হিসেবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। শুরুতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রফেসর ইউনূস চিন্তা ভাবনা করছিলেন। মানবজমিন বলছেন পরে তিনি একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। সে তো একটা বিস্ময় বটেই, সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, সংবিধান ছুঁড়ে ফেলা, নতুন বন্দোবস্ত, এসব তো আমাদের সিলেবাসে পড়ে এলো। এরপর মানবজমিন বলছে এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরো বাড়ানোর ছক ছিল, এমনটাই বলা হচ্ছে। তিন উপদেষ্টার চাপের কারণে দ্রুত নির্বাচন থেকে পিছু হটেন ডক্টর ইউনূস। তাদের যুক্তি ছিল নির্বাচন এত
তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না, পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হয়ে পড়বে। এসব যুক্তির পেছনে তাদের বিশেষ মতলব ছিল। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে। মানবজমিন স্পষ্টত লিখছে যে এই তিন উপদেষ্টা মিলে নির্বাচনের দিন পর্যন্ত বিশেষ বিশেষ আসনে কি করে তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনবেন সে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যার দিক থেকে, মানে ভোটের দিন সন্ধ্যার দিকে গিয়ে অবশেষে তারা একরকমের হাল ছেড়ে দেন, অনুমান করতে শুরু করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নির্বাচন নিয়ে কোনো খেলা তাদের বিপদ ডেকে আনবে। তাই তারা প্ল্যান 2 বাস্তবায়ন থেকে বিরত থাকেন। কি ছিল তাদের পরিকল্পনা? এই লাইনটি দিয়ে মানবজমিন তাদের প্রতিবেদন শেষ করেছে। তার মানে প্ল্যান 2 কি ছিল সে বিষয়ে নিশ্চয়ই মানবজমিন আমাদের জানাবে। কিন্তু এই তিন উপদেষ্টা যে কি খেলা খেলছিলেন সেটাতে বিএনপির পূর্ণাঙ্গ নজর ছিল, বিএনপি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিল এবং নজর রাখছিল, সেটা পরিষ্কারভাবে মানবজমিন লিখেছে। কারণ মানবজমিন বলছে এই তিন উপদেষ্টা মানে বিদেশি বিভিন্ন দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদেরকেও এই ভয় দেখিয়ে যাচ্ছিল যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেলেই নির্বাচনে একটা বিশেষ শক্তির উত্থান ঘটবে, এবং যেহেতু ওই বিশেষ শক্তির উত্থানে কোনো বিদেশি শক্তি আগ্রহী নয় বাংলাদেশে, সে কারণে তারা ধারণা করছিল যে যত তারা ভয় দেখাবে তত নির্বাচনটা পিছিয়ে যাবে, এবং সেটা বলে বলেই তারা নির্বাচনটি ঠেকিয়ে রাখার চেষ্টা করছিল। মানবজমিন লিখছে এমনকি নির্বাচনের আগে ওই বিশেষ শক্তির রাজনৈতিক উত্থানের বিষয়ে তারা নানা রকম ফরমায়েশি জনমত জরিপও পরিচালনা করিয়েছে, এবং সেসব জনমত জরিপের উদাহরণ নিয়েও তারা বিদেশি বিভিন্ন দূতাবাসে হাজির হয়ে নির্বাচন হলে বাংলাদেশে কত বড় বিপদ আসছে সে বিষয়ে একটা আশঙ্কা তুলে ধরত। মানবজমিন গুরুতর যে বিষয়গুলো সামনে এনেছে, মব সন্ত্রাস উস্কে দিয়ে তারা নির্বাচন ঠেকাতে চাইছিল এটা বলে তো প্রতিবেদন শুরু করেছেই। তারা সরাসরি বলেছে যে প্রফেসর ইউনূসকে বেশিরভাগ সময় অন্ধকারে রাখা হয়। একজন সিনিয়র সাংবাদিককে তিনি বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টারে যখন আগুন জ্বলছিল তখন তিনি ঘুমিয়েছিলেন, কিছুই জানতেন না। মানে প্রকৃতপক্ষেই এমন এক ব্যক্তির হাতে তার মানে আমাদের ক্ষমতা ছিল যে সত্যি হাদি নিহত হয়েছেন সন্ধ্যাবেলার দিকে এই খবর প্রকাশিত হওয়ার পরেও তিনি নিশ্চিন্তে ঘুমাতে চলে যেতে পেরেছেন, এবং তারপর তার প্রতিক্রিয়ায় কি কি ঘটে, মানে তারা তো লাগাতার জমায়েত করতে বলেছিল, প্রথম আলো ডেইলি স্টারে হামলা হতে পারে এই হুমকি তো তারা দিয়েই রেখেছিল, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন ঘুমে। এবং মানবজমিন লিখছে যে হাদির মৃত্যুতে যে ব্যাপক প্রতিক্রিয়া হয় সেনাবাহিনীও সে বিষয়ে সতর্ক ছিল, কিন্তু প্রথম আলো ডেইলি স্টারে যেদিন আগুন সন্ত্রাস হলো সেদিনের পরিস্থিতি পর্যালোচনা করলেই অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল পুলিশ যাতে সময় মতো না যায়, বাস্তবে কিন্তু সেটাই ঘটেছিল। পুলিশ এই প্রশাসনের এই অংশের নির্দেশে অনেক বিলম্বে ঘটনাস্থলে পৌঁছেছিল, সেখানে পুলিশের বড় কর্তার ভূমিকা ছিল রহস্যজনক। তার মানে মানবজমিন পত্রিকা সুনির্দিষ্টভাবে জানে যে আশঙ্কা নিউ এজ সম্পাদক নুরুল কবির প্রকাশ করেছেন, যে সরকারের এক রকমের অনুমোদনে প্রথম আলো ডেইলি স্টারের ভাঙাভাঙি ঘন্টার পর ঘন্টা ধরে চলেছে, আগুন দেওয়া গেছে সাংবাদিকদের ভেতরে রেখে। মানবজমিন এখন লিখছে পুলিশকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা অনেক বিলম্বে ঘটনাস্থলে গিয়ে সক্রিয় হয়। এবং মানবজমিন পত্রিকা বলছে যে এই যে তিন উপদেষ্টা তারা সন্ধ্যা হলেই বৈঠকে বসতেন, আরো দু একজন থাকতেন যারা ক্ষমতায় না থেকেও ছড়ি ঘোরাতেন। এক পর্যায়ে এরা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় বোধ করতে থাকেন, তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। ভেবে দেখেন, এই রিজওয়ানা হাসান খান, এই ফাউজুল কবির খান, এরা দুজন মানে সরকারের জনপ্রশাসন কমিটি যে গঠন করে দিলেন ইউনূস সরকার, মানে যেটা কিন্তু সাধারণভাবে নাই, যেটা একদম মানে ডক্টর ইউনূসকে একরকমের চাপের মুখে ফেলে জনপ্রশাসনের সকল রদবদলের জন্য একটা বিশেষ কমিটি গঠনের ব্যবস্থা হলো উপদেষ্টা পরিষদ থেকে। তার সদস্য, মুখ্য সদস্য ছিলেন কিন্তু রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান। এই জনপ্রশাসন কমিটি যে ভয়াবহ
ভাবে পক্ষপাত দুষ্ট হয়ে বিভিন্ন জায়গায় নিয়োগ করছে, সেই অভিযোগ তুলে কিন্তু অক্টোবর মাসে গিয়েও বিএনপি ফাউজুল কবির খানের অপসারণ চেয়ে এসেছিল এবং আদিলুর রহমান খানকে নিয়েই সেদিন বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনূস। কাজেই ডক্টর ইউনূস, আদিলুর রহমান খান, আসিফ নজরুল এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ বিএনপির সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত জন উপদেষ্টা পরিষদে, এমন 3 ব্যক্তিকে নিয়ে বসার পর ওই আদিলুর রহমান খানের নাম হয়তো বিএনপি উচ্চারণ করে নাই, কিন্তু মানবজমিন স্পষ্টত বলছে যে কোন কোন উপদেষ্টা এসব কাজ করছিল বিএনপি এটা পরিষ্কার জানতো। এবং মানবজমিন বলছে সন্ধ্যা হলে তারা কি করে সরকারটার কোন জায়গায় কি কাজ করাবে বা কোথায় কোন মক করাবেন, কিভাবে তারা পুরো নিয়ন্ত্রণটা ধরে রাখবেন, নির্বাচনটা পিছিয়ে দেবেন, এ বিষয়ে বৈঠক করবেন। এবং এই 3 উপদেষ্টার নেতৃত্বে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন, পরে একটা আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিপাটটা সবই যাবে, শূন্য হাতে বাড়ি ফিরবেন। এবং সে কারণেই তিনি লন্ডন বৈঠকের আয়োজন করেছিলেন, উদ্যোগী হয়েছিলেন, সেটা বলছে মানবজমিন। এবং মানবজমিন বলছে যে ওই বৈঠকের পর এই 3 উপদেষ্টা মিলে আরো উস্কে দেওয়া শুরু করে অপর পক্ষকে, তার মানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিকে, যাতে তারা কিছুতেই নির্বাচনমুখী হতে না দেয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এবং তারা এই উপদেষ্টারা এই বৈঠকের আগেও নানা ষড়যন্ত্র করছিল, লন্ডন বৈঠকের আগেও এবং পরেও। তারা বলতে থাকে এই বৈঠক প্রফেসর ইউনূসের প্রশাসনকে দুর্বল করবে, মানুষের কাছে ভুল বার্তা যাবে। লন্ডন বৈঠকের ফলাফলকে বানচাল করতে তারা ভীষণ তৎপর হয়ে ওঠেন, তারা কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে, তারা প্রতিক্রিয়া জানাতে থাকেন। প্রফেসর ইউনূস আবারও দ্বিধাদ্বন্দ্বে পড়েন। নির্বাচন তখন আবারও, মানে জুনের পরেও তো একটা লম্বা সময়, নির্বাচনটা আবারও অনিশ্চিত হয়ে পড়ে। তফসিলটা কিছুতেই ঘোষিত হচ্ছিল না। মনে রাখবেন, ডিসেম্বর মাসে তফসিল ঘোষিত হওয়ার আগের দিন পর্যন্ত নির্বাচন হবে কিনা, আদৌ তফসিল ঘোষিত হবে কিনা তা নিয়ে ব্যাপক উদ্বেগ ছিল বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মনে। আমি যে বলছিলাম যে মানবজমিন পত্রিকা নানা ইঙ্গিতে স্পষ্ট করেছে যে এই ব্যক্তিরা কারা। আমার সূত্র মিলিয়ে আমি তো জেনে নিয়েছি নামগুলো নিশ্চিতভাবে, কিন্তু রিজওয়ানা হাসানের নাম একরকম তারা সূত্র দিয়ে স্পষ্ট করে দিয়েছে। এই মানবজমিন পত্রিকা বলছে উল্লিখিত উপদেষ্টারা শুধু দেশে নয় বিদেশে গিয়েও নানা কূটকৌশলের সঙ্গে যুক্ত ছিলেন। একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে একদিন তো নিখোঁজই হয়ে গিয়েছিলেন, বাংলাদেশের মিশন তাকে হন্যে হয়ে খুঁজেছে। মানে এই ঘটনা ঘটে নভেম্বর মাসে। উপদেষ্টাদের মধ্যে একমাত্র সদস্য হিসেবে রিজওয়ানা হাসান গিয়েছিলেন পাকিস্তান সফরে পরিবেশ সংক্রান্ত কোনো কনফারেন্সে যোগ দিতে, যেখানে তিনি তার স্বামী ছাড়াও পরিবারের আরো 3 সদস্য নিয়ে যান। এবং রাষ্ট্রীয় ছুটি এবং তার সফরের যে প্রজ্ঞাপন তাতে যা পাওয়া যায় তার চেয়ে আরো কয়েকদিন বেশি তিনি পাকিস্তানে কাটিয়ে আসেন এবং এর মধ্যে কয়েকদিন তার খোঁজ পায় না বাংলাদেশ সরকার কিংবা পাকিস্তানে বাংলাদেশের দূতাবাসও। সে খবর তখন নানা মাধ্যমে বেরিয়ে এসেছিল। রিজওয়ানা হাসানের দোর্দণ্ড প্রতাপ পুরো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সে বিষয়টা বিশেষভাবে উল্লেখযোগ্য বটেই। একদিকে তার পিতা মুসলিম লীগের প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, পাকিস্তান আমলে 70-এর নির্বাচনেও আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। 79 সালে জিয়ার আমলে এসে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করে এমপি হন, এরপর মন্ত্রী হন। এরশাদের আমলে আবার এরশাদ সরকারের